হ্যালো ভিউয়ার্স, হরর টেল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম। এটি এমন একটা সিরিজ যেখানে আমরা বিভিন্ন সময় বাছাই করা হরর গল্পগুলো তুলে ধরি। এই সিরিজের আগের পর্বে আমরা তুলে ধরেছিলাম 3টি জাপানিজ শর্ট হরর স্টোরি, যেটা অনেকেই পছন্দ করেছিলেন এবং নতুন পর্বের জন্য অনুরোধও জানিয়েছিলেন। তো সেই ধারাবাহিকতায় আবারও হাজির হলাম আরও 3টি অসাধারণ হরর স্টোরিজ নিয়ে। প্রতিটি গল্পই বেশ ইন্টারেস্টিং এবং সাসপেন্সে ভরপুর। সো আর কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে চলুন ডুব দেওয়া যাক গল্পের ভেতরে। তো গল্পের শুরু হয় সাকিকোর মাধ্যমে। গ্যানেট নামের একটি কোম্পানিতে সে কাজ করে, আর সম্প্রতি সে অফিসের সেকশন ম্যানেজার হিসেবে প্রমোশনও পেয়েছে। সেই সাথে তার কাজের চাপও আরও অনেক গুণ বেড়ে গেছে। সারাদিন কাস্টমারদের বিভিন্ন কল সামলাতে গিয়ে সাকিকো ঠিকমতো শ্বাস নেওয়ারও সময় পায় না। এই সময় আমরা পরিচিত হই কানাকো নামের অন্য একজন মহিলার সাথে। অফিসের অন্যান্যদের তুলনায় কানাকো বয়সে সবার বড়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কানাকো অফিসের কোনো কাজই করে না। সে প্রতিদিন অফিসে এসে একটা ল্যাপটপ খুলে বসে, তারপর সেই ল্যাপটপে কিছু একটা ভিডিও অন করে সারাক্ষণ সেদিকেই তাকিয়ে থাকে। মনে হয় যেন পৃথিবীতে তার আর কোনো কাজই নেই। সাকিকো তার এমন আচরণে মনে মনে কিছুটা বিরক্তই হয়, কিন্তু একে তো সে তার বয়সে বড়, তার উপর সিনিয়র, তাই সে চাইলেও মুখ ফুটে তাকে কিছুই বলতে পারে না। উল্টো কানাকোর ডেস্কের দায়িত্বটাও সাকিকো নিজেই সামলে নেয়। একদিন তার বস মিস্টার তাওকা তাকে ডেকে পাঠায়, তারপর জিজ্ঞেস করে বেশ কিছুদিন ধরে অফিসের ইনভয়েসের হিসেব গোলমাল হচ্ছে, যার কারণে কাস্টমাররাও অনেক অভিযোগ জানাচ্ছে। ব্যাপারটা কি বলতো? সাকিকো বসকে কানাকোর দিকে ইশারা করে বলে ইনভয়েসের হিসাব সামলানোর দায়িত্বটা কানাকোর, কিন্তু দেখতেই পাচ্ছেন তার অবস্থা। সারাক্ষণ কাজ বাদ দিয়ে সে ওই ল্যাপটপের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু মিস্টার তাওকা বিষয়টি দেখেও এড়িয়ে যান। হয়তো কোনো একটা কারণে তিনি মনে মনে কানাকোকে খুবই ভয় পান, তাই তিনি উল্টো সাকিকোকেই বলে ওঠেন সেসব ঠিক আছে, কিন্তু তুমি হলে সেকশন ইনচার্জ, তোমাকে সবকিছু দেখে রাখতে হবে। সাকিকো মনে মনে একটু আপসেটই হয়। সারাক্ষণ অফিসে দুই হাতে সব দায়িত্ব সামলানোর পরেও তার কোওয়ার্কারের ফাঁকিবাজির দায়টাও কিনা তার উপরেই পড়লো। তাই একটু পরে সে কানাকোর সাথে কথা বলার জন্য তার ডেস্কের কাছে যায়। তারপর গলার স্বর একটু নরম করে সে কানাকোকে বলে, দেখুন, আমরা তো অফিসেই কাজ করছি, তাই না? তাই আপনার কি মনে হয় না আপনার আরেকটু সিরিয়াস হওয়া উচিত কাজ নিয়ে? তবে কানাকো তার কথা একদমই পাত্তা দেয় না। সে তখনও ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে এবং সাকিকোকে পুরোপুরি ইগনোর করে যায়। সাকিকো এবার একটু কৌতূহলী হয়ে দেখার চেষ্টা করে কি এমন জিনিস যেটা সে এত আগ্রহ নিয়ে দেখছে। সে দেখতে পায় ল্যাপটপে একটা ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে। মূলত পেট মনিটর ক্যামেরা, অনেকটা সিসিটিভির মতো, যার মাধ্যমে বাড়ির বাইরে থেকেও সার্বক্ষণিকভাবে নিজের পোষা কুকুর বা বেড়ালের উপর নজর রাখা যায়। সাকিকো এবার জিজ্ঞেস করে, এই কুকুরটা কি তোমার নাকি? কানাকো একটু শব্দ করে উত্তর দেয়, আমার। সাকিকো আবার জিজ্ঞেস করে, এটা মিনিয়েচার ডাকশুন ব্রিডের কুকুর, তাই না? কথাটা শুনে কানাকো এবার উঠে বসে। তারপর একগাল হাসি দিয়ে সাকিকোর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, একদম ঠিকই বলেছ, এটা হলো মিনিয়েচার ডাকশুন। খুবই কিউট দেখতে, আমাকে খুবই পছন্দও করে। বাড়িতে গেলে সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরঘুর করতে থাকে। এদিকে হঠাৎ করে কানাকোর এমন পরিবর্তন দেখে সাকিকো খুবই চমকে যায়। কুকুরের প্রসঙ্গ তোলার সাথে সাথে মেরমেরে স্বভাবের কানাকো এতটা খুশি হয়ে যাবে সে ভাবতেই পারেনি। তাই সেদিন আর অফিসের হিসেবের গোলমালের ব্যাপারটা সাকিকো আর তাকে জানায় না। একটু পরে ঘড়িতে 12টা বাজে, লাঞ্চ টাইম শুরু হয়, আর সাথে সাথে কানাকো তার ল্যাপটপ বন্ধ করে ডেস্ক ছেড়ে উঠে পড়ে এবং সবার আগে অফিস থেকে বের হয়ে যায়, যেন এতক্ষণ সে কত কাজই না করেছে। সাকিকো বুঝতে পারে খাওয়া আর কুকুরের দিকে হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া কানাকোর আর কোনো বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। হতাশায় সে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সেদিন অফিস থেকে বের হয়ে সাকিকো যখন বাসায় যাওয়ার জন্য রওনা দেয়, তখন তার বস মিস্টার তাওকা তাকে পেছন থেকে ডাক দেয়। মিস্টার তাওকা বিবাহিত হওয়া সত্ত্বেও সাকিকোর সাথে রিলেশনে ছিলেন। কিছুদিন হলো তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওয়াইফকে ডিভোর্স দিয়ে সাকিকোকেই বিয়ে করবেন। সাকিকো তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এখনো হাতে বিয়ের আংটিটি পরে আছো? মিস্টার তাওকা জানায়, ওহ সরি, অভ্যাস হয়ে গেছে, চিন্তা করো না, আমাদের ডিভোর্সের ব্যাপারে কথাবার্তা চলছে, সেটা হয়ে গেলেই আর কোনো সমস্যা নেই, সেসব বাদ দাও, চলো আজকে বাইরে কোথাও ঘুরে আসি। তবে সাকিকো তার প্রস্তাবটা ফিরিয়ে দেয়, কারণ অফিসের ঝামেলা সামলানোর পর তার মন মেজাজ আজকে খুব একটা ভালো নেই।
পরদিন অফিসে গেলে সাকিকো দেখতে পায় তার বস মিস্টার তাওকা মারাত্মক রকম রেগে আছে, কারণ অফিসের হিসেবে আবারও বেশ বড়সড় ভুল ধরা পড়েছে। এবার মিস্টার তাওকা আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি সোজা কানাকোর ডেস্কের সামনে গিয়ে বলেন, ব্যাপারটা কি হচ্ছে? এতবার ডাকার পরও জবাব দিচ্ছ না কেন? বয়সের সাথে সাথে কি তোমার কানটাও নষ্ট হয়ে গেছে নাকি? সারাক্ষণ ল্যাপটপে তাকিয়ে থাকার জন্য কি তোমাকে বেতন দেওয়া হয়? তবে মিস্টার তাওকার এত সব কথাবার্তার পরেও কানাকো কোনো রেসপন্সই করে না। সে এক মনে কুকুরটিকেই দেখতে থাকে। মিস্টার তাওকা তখন রেগে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে বলেন, এইসব নোংরা ফালতু জিনিস দেখা বন্ধ করা বলছি। এবার কানাকো ল্যাপটপ থেকে চোখ সরায়, তারপর ঘাড় ঘুরিয়ে প্রথমবারের মতো মিস্টার তাওকার দিকে তাকায়। রাগে তার চোখ দুটি লাল হয়ে ওঠে। সে কোনো কথা না বলে সেইভাবে মিস্টার তাওকাকে দেখতে থাকে। আর তারপরে ঘড়িতে 12টা বাজার সাথে সাথে কানাকো ডেস্ক ছেড়ে উঠে চলে যায়, যেন কিছুই হয়নি। কানাকো চলে যেতেই অফিসের দুজন কর্মচারী ফিসফিস করে বলে ওঠে, জানিস কানাকো আর মিস্টার তাওকার মধ্যে একসময় অ্যাফেয়ার ছিল। তবে তারা ফিসফিস করে কথাগুলো বললেও কথাগুলো স্পষ্টভাবেই শুনতে পায় সাকিকো। পরদিন আবারও সবকিছু আগের মতোই চলতে থাকে। কানাকো সেই একইভাবে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে, আর সাকিকো এক হাতে সব কাজ সামলাতে থাকে। এই সময় ফোন কলে কেউ একজন মিস্টার তাওকাকে খুঁজলে সাকিকো তার টেবিলের দিকে তাকায় এবং দেখে সেখানে কেউই নেই। তাই সে জানায়, দুঃখিত, কিন্তু আজকে বোধহয় মিস্টার তাওকা অফিসে আসেননি। তারপর সাকিকো আবারও তার কাজে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর অফিসের লাঞ্চ টাইম শুরু হলে সবাই রুম থেকে বেরিয়ে যায়। শুধু সাকিকো একাই সেখানে বসে থাকে। কাজের চাপ বেশি থাকায় সে ডেস্কে তার লাঞ্চটি সেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই সময় তার ডেস্কে একজন কাস্টমারের ফোন আসে। সেই কাস্টমার কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে তার কাছে জানতে চায়। সাকিকো তার ল্যাপটপ খুলে দেখার চেষ্টা করে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু এই সময় হঠাৎই তার মাউসটি নষ্ট হয়ে যায়। তাই সাকিকো প্রোডাক্টটির ব্যাপারে দেখার জন্য কানাকোর ডেস্কে যায় এবং তার ল্যাপটপটি ওপেন করে। তারপর সেখানে প্রোডাক্টটি আছে কিনা সেটা দেখতে থাকে। এরপর ফোনের অপর পাশে কাস্টমারকে জানায়, দুঃখিত স্যার, প্রোডাক্টটি এখন অ্যাভেলেবেল নেই, তবে সেটা আসা মাত্রই আপনাকে ইনফর্ম করে দেওয়া হবে। কাজ শেষে টাস্কবারটি ক্লোজ করতে পেড মনিটরের ফুটেজটি দেখতে পায় সাকিকো। তারপর সেও হাসি মুখে কুকুরটির মজার সব কাজ কারবার দেখতে থাকে। তবে এই সময় খাঁচার ভেতরে কিছু একটা জিনিসের উপর নজর পড়ে সাকিকোর। কৌতূহলী হয়ে সে জুম করে জিনিসটা দেখার চেষ্টা করে, আর তখনই সে দেখে সেখানে একটা মানুষের রক্তাক্ত হাত পড়ে আছে, যার 3টি আঙ্গুল অক্ষত থাকলেও পাশের 2টি আঙ্গুল কুকুরটি ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। সাকিকো হতভম্ব হয়ে যায় ব্যাপারটা দেখে। তবে এই সময় তার নজরে পড়ে সেই কাটা হাতের একটা আঙ্গুলের ওপর। সেই আঙ্গুলে একটা আংটি পরা আছে। আংটিটা কেন যেন খুবই চেনা চেনা মনে হতে থাকে তার কাছে। আর তখনই সাকিকোর মনে পড়ে গত পরশুদিনই তার বস মিস্টার তাওকার আঙ্গুলে সেই আংটিটি দেখেছিল। তার মানে কি সে যা ভাবছে তাই? সাকিকো ঘাড় ঘুরিয়ে মিস্টার তাওকার ডেস্কের দিকে তাকায়। আজকে তিনি অফিসে আসেননি, আর এখন সে বুঝতে পারছে কেন আসেনি। কিন্তু মিস্টার তাওকাকে কানাকোর মতো মহিলা কিভাবে মারতে পারলো সেটাই তার মাথায় ধরছে না। সাকিকো একই সাথে কনফিউজড আর হতভম্ব হয়ে যায়। আর এই সময় হঠাৎই একটা কথা তার মনে পড়ে যায়। গতকালই মিস্টার তাওকা যখন কানাকোর উপর রাগারাগি করে, তখন অফিসে দুজন কর্মচারী ফিসফিস করে বলছিল মিস্টার তাওকার সাথে কানাকোর অ্যাফেয়ার ছিল। তাছাড়াও এতদিন ধরে মিস্টার তাওকার সাথে পরিচয় থাকার পরেও সাকিকো নিজেও জানতো না মিস্টার তাওকার ওয়াইফ আসলে কে। কিন্তু এবার আর তার বুঝতে বাকি থাকে না যে এই কানাকোই হলো মিস্টার তাওকার ওয়াইফ। সে কারণে হয়তো কানাকো কোনো কাজ না করে চুপচাপ অফিসে বসে থাকতো। আর গতকাল রাগারাগি করার পর কানাকোই তার হাজব্যান্ডকে শেষ করে দেহটা কুকুরকে খাইয়ে দিয়েছে। শুধু রয়ে গেছে সেই কাটা হাতটি। সাকিকো যখন আতঙ্কিত অবস্থায় সেখানে বসেছিল, তখন কানাকো অফিসে এসে ঢুকে পড়ে। তারপর সাকিকোর দিকে তাকিয়ে বলে, আমার ডেস্কে কি করছো তুমি? সাকিকো একগাল হেসে সেদিকে ফিরে বলে, তেমন কিছু না, তোমার কুকুরটাকে দেখছিলাম। কি মারাত্মক কিউট কুকুরটা, তাই না? কথাটা শুনে কানাকো চেহারায় এবার একটু হাসি ফুটে ওঠে। তারপর সাকিকো উঠে যেতেই কানাকো চুপচাপ তার ডেস্কে গিয়ে বসে পড়ে। দুজনেই এমন একটা ভাব করতে থাকে যেন কিছুই হয়নি। তো গল্পে শুরু হয় ওকি নামের একটি ছেলের মাধ্যমে। বিকেলবেলা ব্যাগ কাঁধে সে টিউশন ক্লাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর রাস্তায় তার দেখা হয় আরো দুজন ক্লাসমেটের সাথে। তাদের মধ্যে একজন মোবাইল ফোন বের করে ভিডিও করছিল, আর অন্যজন তার হাতের পেছনে কিছু একটা লুকিয়ে রেখেছে বলে মনে হচ্ছিল। ওকিকে দেখা মাত্রই তারা দূর থেকে তাকে ডাকতে থাকে। কৌতূহলী হয়ে ওকি তাদের কাছাকাছি যেতেই ছেলেটা তার হাতের পেছন থেকে একটা আস্ত সাপ বের করে নিয়ে আসে। তারপর বিভিন্নভাবে নাড়াচাড়া করে তাকে ভয় দেখাতে শুরু করে। ওকি কিছুটা হকচকিয়ে যায় ঘটনার আকস্মিকতায়।
তারপর রাস্তা থেকে একটা লাঠি তুলে সেটাকে আঘাত করে দেখতে থাকে সাপটা জীবিত আছে কিনা। তখন ছেলে দুটি তার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, আরে বোকা, এখনো বুঝতে পারোনি? এটা একটা নকল সাপ। ওকিও এবার ব্যাপারটা বুঝতে পেরে তার নিজের বোকামিতে কিছুটা লজ্জায় পড়ে যায়। ছেলে দুটি মোবাইল ফোন দেখিয়ে তাকে বলে, পুরো দৃশ্যটা রেকর্ড করে ফেলেছি, কালকে স্কুলে গিয়ে তোমার ক্রাশ হাসিকে ভিডিওটা দেখাবো। ওকি অবাক হয়ে বলে, হাসির ব্যাপারে তোমরা জানলে কি করে? ছেলে দুটি বলে, তুমি যে পার্কের বেঞ্চে তোমার আর হাসির নাম লিখে রেখেছ সেটা একটু আগে দেখলাম। দাঁড়াও, কালকে স্কুলে গেলেই বেশ মজা হবে। ওকি লজ্জা পেয়ে তাদেরকে ভিডিওটা ডিলিট করতে বললে তারা ওকিকে নিয়ে বেশ একটা মজা নিতে থাকে। তারপর সবকিছু ভুলে তারা একসময় খেলাধুলাতেই ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর ওকি যখন পাশের ওয়াশরুমে যায় তখন ছেলেগুলো দেরি হচ্ছে দেখে ওকিকে রেখে টিউশন ক্লাসে চলে যায়। আর তারপর ওকি যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সে দেখে ওখানে আর কেউই নেই। তাই সে চুপচাপ বেঞ্চে গিয়ে বসে পড়ে। দেখে সেই প্লাস্টিকের সাপটা তখনও ওখানেই পড়ে আছে। ওকি সাপটা হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখে। মনে মনে সে খুবই অবাক হয়। বোঝার কোনো উপায় নেই যে এটা একটা প্লাস্টিকের সাপ। এই সময় ওকির নজর পড়ে রাস্তার দিকে। তার স্কুল ক্রাশ অর্থাৎ হাসি রাস্তা দিয়ে হেঁটে টিউশন ক্লাসে যাচ্ছে। আর তখনই ওকির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। ওকি দৌড়ে সেদিকে যায়। তারপর পেছন থেকে হাসিকে ডাক দেয়, হাতের ইশারায় তাকে কাছে ডাকে। মেয়েটিও হাঁটা থামিয়ে ওকিকে ফলো করতে থাকে। তারপর কাছাকাছি গেলে ওকি পেছন থেকে সে সাপটা বের করে হাসিকে ভয় দেখাতে শুরু করে। সেটা দেখে হাসি ভয়ে পেঁচাতে শুরু করলে ওকি সাপটিকে এবার তার দিকে ছুঁড়ে মারে। হাসি তখন ভয়ে পেঁচাতে পেঁচাতে একদম রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায়। আর তখনই আচমকা একটা দ্রুত গতির গাড়ি এসে সজোরে হাসিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই হাসি প্রাণ হারায়। পরের দৃশ্যে ওকিকে পুলিশ স্টেশনে বসে থাকতে দেখা যায়। তখন একজন জুনিয়র পুলিশ অফিসার ওকির কাছে গিয়ে বসে বলে, ড্রাইভার মহিলাকে বলেছে হাসি নাকি আচমকাই রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছিল, তাই এই দুর্ঘটনা ঘটেছে। তুমি তো ঘটনার সময় সেখানেই ছিলে, সত্যি করে বলো তো কি হয়েছিল? ওকি মনে মনে কি যেন ভাবে। তারপর মাথা উঠিয়ে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে, দুঃখিত স্যার, কিন্তু কি হয়েছিল সেটা আসলে আমি দেখিনি, তাই আমি বলতে পারবো না। পুলিশ অফিসারও তখন আর কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় ওকিকে ছেড়ে দেয়। ওকিও চুপচাপ বাসায় ফিরে যায়। তবে যাওয়ার আগে সে পার্কে ফিরে প্লাস্টিকের সাপটিকে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। আর তার সাথে বেঞ্চের কোনায় লেখা তার আর হাসির নামটাও কেটে দিয়ে যায়। মার্কারে সেই কাটাছেঁড়ার নিচে চাপা পড়ে যায় ওকির প্রথম ভালোবাসার স্মৃতি। আর তার সাথেই হয়তো একটা হত্যাকাণ্ডেরও। গল্পটি শুরু হয় রাতের বেলা একটা ফ্ল্যাটের ভেতরে। এমি, তাকাশি, ইয়াসু, হিরোকা চারজন বন্ধু তখন বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিল। তারা সবাই বিভিন্ন রকম ভূতের গল্প বলে একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করতে চেষ্টা করছিল। কিন্তু প্রতিটা গল্পই ছিল এতটাই বাজে যে ভয় পাওয়ার বদলে তারা উল্টো হাসিতেই ফেটে পড়ে। তখন তাদের মধ্যে ইয়াসুও জানায়, তোমরা যতই হাসাহাসি করো না কেন, আমি কিন্তু সত্যি সত্যি ভূত দেখেছি। দাঁড়াও, তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই কথা বলে ইয়াসু তার ডিজিটাল ক্যামেরাটি বের করে। তারপর সেখান থেকে একটা ছবি ওপেন করে তাদেরকে দেখায়। ছবিটা ছিল এমি আর তাকাশির। ছবিতে তাদেরকে বেশ ইন্টিমেট অবস্থাতেই দেখা যায়, তবে পুরো ছবি জুড়ে কেমন যেন ধোয়ার মতো কিছু একটা দেখা যাচ্ছিল। ইয়াসু জানায়, কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম, মনে আছে? তখন তোমরা দুজন যখন একা একা হাঁটতে বেরিয়েছিলে, আমি দূর থেকে তোমাদেরকে দেখে ছবি তুলতে শুরু করি। কিন্তু সবগুলো ছবি স্বাভাবিক হলেও এই ছবিটা বেশ অস্বাভাবিকই লাগছে আমার কাছে। কেমন একটা ধোয়ার মতো অবয়ব দেখা যাচ্ছে ছবিতে। তবে বাকিরা কেউই ইয়াসুর সাথে একমত হয় না। তারা জানায় এই ছবিতে ভুতুরে কিছুই নেই, পুরোটাই তোমার কল্পনা, হয়তো ক্যামেরায় প্রবলেম হতে এমন দেখাচ্ছে। এই সময় এমি ক্যামেরাটি নিয়ে বাকি ছবিগুলো দেখে বলে, তোমার কিন্তু এভাবে আমাদের পার্সোনাল মোমেন্টের ছবি তোলাটা উচিত হয়নি, কাজটা ঠিক করোনি তুমি। ইয়াসু তখন হেসে বলে, আরে কি করব বলো, তোমাদের দুজনকে এত সুন্দর লাগছিল দেখতে যে আমি আর ছবি না তুলে থাকতেই পারিনি। এমি তখন ক্যামেরা থেকে মেমোরি কার্ডটি বের করে নিয়ে বলে, ছবিগুলো আর ফেরত পাবে না, এটা আমার কাছেই থাকবে। ইয়াসু একটু প্রতিবাদ করে উঠলেও তাকাশি তাকে থামিয়ে দিয়ে বলে, আর লাভ নেই, ছবিগুলো আর পাবে না, তাই ওইসব ভুলে গিয়ে চলো একটু ড্রিঙ্কস করা যাক। এরপর বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে ইয়াসু আর তার গার্লফ্রেন্ড তাদেরকে বিদায় জানিয়ে বাসায় ফিরে যায়। তারও কিছুক্ষণ পরে এমির বয়ফ্রেন্ড তাকাশিও এমিকে বিদায় জানিয়ে চলে যায়। সবাই চলে যেতেই এমি সবকিছু পরিষ্কার করতে শুরু করে। আর এই সময় তার নজরে পড়ে টেবিলের ওপরে থাকা মেমোরি কার্ডটার উপর। এমি ভাবে মেমোরি কার্ডটা ফরম্যাট করার আগে তার উচিত ছিল ছবিগুলো ল্যাপটপে নিয়ে রাখা, কারণ ছবিগুলো আসলে খুব সুন্দর ছিল। এগুলো ডিলিট করে ফেলাটা একদমই ঠিক হবে না। তাই এমি তখনই ল্যাপটপ খুলে বসে।
তারপর মেমোরি কার্ডটা ল্যাপটপে কানেক্ট করে। এমি এক এক করে ছবিগুলো দেখতে থাকে। প্রতিটা ছবিতেই তাদের দুজনকে খুবই সুন্দর লাগছে। এমি মনে মনে ভাবে ইয়াসুও ছেলেটা ফাজিল টাইপের হলো ভালোই ছবি তোলে। সবগুলো ছবি আর ভিডিও দেখা শেষ হলে এমি খেয়াল করে একেবারে শেষে আরও একটা ভিডিও আছে। এমি ভাবে এটাও হয়তো তাদের দুজনেরই কোনো ভিডিও হবে, তাই সে কৌতূহলী হয়ে ভিডিওটা ওপেন করে। কিন্তু ভিডিওটা প্লে হতেই সে একটু অবাক হয়, কারণ ভিডিওটা ওই জায়গাতেই রেকর্ড করা, তবে চারপাশ অন্ধকার। হয়তো রাতে ভিডিওটি ধারণ করা হয়েছিল। ভিডিওতে পলিথিন মোড়ানো অবস্থায় কিছু একটা জিনিসকে নড়াচড়া করতে দেখা যায়। বেশ লম্বা করে পলিথিন পেঁচিয়ে তারপর টেপ দিয়ে মোড়ানো। মনে হচ্ছিল হয়তো সেটার ভেতরে কোনো মানুষকে আটকে রাখা হয়েছে। তখন মুখোশ পরা একটা ছেলে ক্যামেরার সামনে আসে এবং সেই জিনিসটার কাছে যায়। তারপরেই ছেলেটা পলিথিনের ওপর থেকে টেপ সরাতে শুরু করে এবং সেখানে একটা মেয়েকে দেখা যায়। মেয়েটির হাত পা বাঁধা ছিল আর সে আর্তনাদের মতো শব্দ করছিল। ছেলেটা মেয়েটিকে শব্দ করতে নিষেধ করে, কিন্তু মেয়েটা তখনও চিৎকার করছিল। তবে মুখ কাপড় দিয়ে পেঁচানো থাকায় কেবল একটা গঙ্গানির মতো শব্দই শোনা যাচ্ছিল। ছেলেটা তখন পা দিয়ে ক্রমাগত তাকে আঘাত করতে থাকে, আর তারপরেই সে পাশ থেকে ধারালো ছুরি নিয়ে এসে মেয়েটির কাছে যায় এবং সেই ছুরি দিয়ে মেয়েটিকে ক্ষত বিক্ষত করে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটি প্রাণ হারালে সে মেয়েটির কাটা মাথা নিয়ে এসে ক্যামেরার সামনে ধরে। তারপর মাথাটি আবার মেয়েটির পাশে রেখে এসে ছেলেটা তার মুখোশ খুলে ফেলে এবং ক্যামেরা বন্ধ করার জন্য সামনে আসে। কিন্তু এই সময় অল্প কয়েক সেকেন্ডের জন্য ভিডিওতে ছেলেটার চেহারা রেকর্ড হয়ে যায়। এমি সাথে সাথে ভিডিওটা স্লো মোশনে নিয়ে ছেলেটার চেহারা দেখার চেষ্টা করে, আর তখনই সে দেখতে পায় ছেলেটা আর কেউই নয়, তারই ফ্রেন্ড ইয়াসুও। এমি পুরোপুরি হতবাক হয়ে যায়। ইয়াসুও যে এই লেভেলের সাইকোপ্যাথ তা সে কল্পনাও করতে পারেনি। আর এমন একটা ছেলের সাথেই কিনা সে কিছুক্ষণ আগে পর্যন্ত নিজের ফ্ল্যাটে আড্ডা দিয়েছে, ভাবতেই তার গা শিউরে ওঠে। সে দ্রুত তার মোবাইল ফোন বের করে তার বয়ফ্রেন্ড তাকাশিকে ফোন দেয়। সে বুঝতে পারে দ্রুত তাকাশিকে ব্যাপারটা জানাতে হবে, না হলে হয়তো ইয়াসুও অন্য কোনো মেয়ের সাথেও একই কাজ করবে। কিন্তু এমি যখন তাকাশিকে ফোন করে তখন কেউ একজন পেছন থেকে তার কাঁধের উপরে হাত রাখে। এমি পেছনে তাকায় এবং দেখতে পায় ইয়াসুও সেখানে দাঁড়িয়ে। ইয়াসুও একটা হাসি দিয়ে বলে, হঠাৎ করে চলে আসার জন্য দুঃখিত, মেমোরি কার্ডটা ভুলে গিয়েছিলাম, সেটা নিতে এসেছি। এমি আতঙ্ক ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, জিজ্ঞেস করে, তুমি ঘরে ঢুকলে কিভাবে? ইয়াসুও সেই প্রশ্নের উত্তর না দিয়ে রহস্য ভরা দৃষ্টিতে এমির দিকে তাকায়, আর তখনই তার চোখ পড়ে টেবিলের ওপরে থাকা ল্যাপটপে। সেখানে তখনও ওই ভিডিওটা ওপেন করা ছিল। ইয়াসুও তখন এমিকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, আরে তুমি ভিডিওটা দেখে ফেলেছো নাকি? এটা সত্যিকারের কোনো ভিডিও না, জাস্ট বন্ধুদেরকে নিয়ে বানানো একটা প্রাঙ্ক ভিডিও। তুমি কি এটাকে আসল ভিডিও ভেবেছো নাকি? এমি কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে পুরোপুরি নিশ্চিত ওটা আর যাই হোক না কেন কোনো প্রাঙ্ক ভিডিও ছিল না। ভিডিওতে দেখানো সবকিছুই ছিল 100% সত্যি। আর ঠিক তখনই বাইরে কলিং বেল বেজে ওঠে। এমি ছুটে দরজার কাছে যায়, দেখতে পায় তাকাশি সেখানে চলে এসেছে। আর কোনো চিন্তা নেই। তাকাশি এমিকে দেখে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি? তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? এমি তাকাশিকে ভেতরে নিয়ে আসে, তারপর ল্যাপটপের দিকে ইশারা করে বলে, দেখো, ইয়াসুর মেমোরি কার্ডে এই ভিডিওটা পেয়েছি। ভিডিওতে ও কাকে যেন শেষ করে ফেলেছে। তাকাশি কোনো কথা বলে না, ধীর পায়ে হাঁটতে হাঁটতে সে ল্যাপটপের কাছে যায় আর তারপরে তার সাইড ব্যাগটা খুলে কিছু একটা বের করে। এমি বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে। আর তখনই তাকাশি পেছনে ফিরে দাঁড়ায়, তার হাতে একটা টেপ ধরা। সেটা নিয়ে সে এগিয়ে আসতে থাকে এমির দিকে। বোঝা যাচ্ছিল বন্ধুকে বাঁচাতে সে এমিকেও চিরদিনের জন্য চুপ করিয়ে দিতে যাচ্ছে। এমি হতভম্ব হয়ে যায় পুরো ব্যাপারটায়। কোনো রকম নড়াচড়া না করে সে মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। একটু পরে ইয়াসুও ভিডিওটি আবারও প্লে করে, আর তখন দেখা যায় সেই ভিডিওতে ইয়াসুও ছাড়াও আরও একটা ছেলে ছিল যে এতক্ষণ চুপ করে সবকিছু দেখছিল। আর সে আর কেউ নয়, এমির বয়ফ্রেন্ড তাকাশি। সো ভিউয়ার্স, এটাই ছিল হরর টেল সিরিজের দ্বিতীয় পার্টের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকলো। আর এই সিরিজের তৃতীয় পার্ট আনবো কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।